আচ্ছা, তাহলে স্টার্ট করা যাক। আগের দিন বিটা গামা ফাংশন চলছিল, এই একটা প্রবলেম। আচ্ছা, এই একটা প্রবলেম দেখো, এই এই প্রবলেমটা একটু করা যাক। বিটা এম কমা হাফ ইকুয়ালস টু, এটা প্রুফ করতে বলেছে, 2^2m-1 বিটা এম কমা এম। ঠিক আছে, এটা আমরা তাহলে স্টার্ট করব হচ্ছে যে সাইন আর কসের ফর্মুলা আছে বিটা এম এর, সেটা দিয়ে আমি স্টার্ট করব। বিটা এম এন কত? বিটা এম এন হচ্ছে আমার 2 ইন্টু ইন্টিগ্রেশান 0 to 2π, সরি 0 to π/2, সরি 0 to π/2 0 to π/2 সাইন 2m-1 থিটা cos 2n-1 থিটা ডি থিটা। এই ফর্মুলা দিয়ে আমরা স্টার্ট করব। এখানটা আমাকে বলেছে বিটা এম কমা হাফ বার করতে, তো বিটা এম কমা হাফটা আগে আমরা বার করে নিই। বিটা এম কমা হাফ দেখা যাক কী দিচ্ছে। বিটা এম কমা হাফ ইকুয়ালস টু 2 ইন্টু 0 to π/2। দেখো এমটা তো যেমন আছে তাই জন্য সাইনটা সেম থাকবে, সাইন 2m-1 থিটা কস এনের জায়গায় আমাকে হাফ বসাতে হবে, তাহলে 2 ইন্টু হাফ -1, দ্যাট উইল গিভ মি 0। 2 ইন্টু হাফ মানে 1 হবে, 1 - 1 0, তার মানে cos 0 থিটা হয়ে যাচ্ছে। cos 0 থিটা কী দেবে? cos টু দি পাওয়ার 0 থিটা কী হবে? 1 হবে। cos টু দি পাওয়ার 0, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। তাহলে আমি বি এম হাফ কত পেলাম? বিটা এম হাফ, বিটা এম হাফ আমি পাচ্ছি 2 ইন্টিগ্রেশান 0 to π/2 সাইন 2 to the power m-1 2 to the power m-1 থিটা ডি থিটা। এটা আমরা পেলাম বিটা এম কমা হাফের মান। ঠিক আছে, এই অবধি করার পর এবার আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে? বিটা এম এম আছে। চলো বিটা এম এমটা বার করা যাক। বিটা এম এম কী হবে বাই ফর্মুলা? বিটা এম কমা এম, এই একই ফর্মুলাতে যদি আমি বসাই আমি কি পাচ্ছি? এই ওপরের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে এনের জায়গায় এম বসালে আমি কি পাবো? দেখো 2 ইন্টিগ্রেশান 0 to π/2 সাইন, সাইন 2 to the power m-1 থিটা cos 2 to the power m-1 থিটাই পাবো। এবার দেখো এইটাকে ইন্টিগ্রেশন করার সমস্যা আছে, কিন্তু যদি আমি কোনোভাবে এটাকে সাইন 2 থিটার ফর্মে নিয়ে আসতে পারি তাহলে করা যেতে পারে। তো সাইন 2 থিটা ফর্মে কীভাবে আনা যেতে পারে? আমি এক কাজ করি, ওপর নিচে 2 to the power 2m-1 দিয়ে গুণ করি, ওপর নিচে 2 to the power 2m-1 দিয়ে গুণ করি, তাহলে দেখো আমার কী হয়ে যাচ্ছে? 0 to π/2, 0 to π/2 এটা আমার হয়ে যাবে ব্র্যাকেট খুলে 2 সাইন 2m-1 থিটা কস 2m-1 থিটা। সরি, এক কাজ করি, এটা না লিখে বেস্ট হচ্ছে এটা এরমভাবে লিখি, 2 সাইন থিটা কস থিটা ব্র্যাকেটে 2 to the power m-1 হোল টু দি পাওয়ার m-1 হোল টু দি পাওয়ার 2m-1 হোল টু দি পাওয়ার 2m-1 ডি থিটা। তাহলে এই ভেতরের পার্টটা আমার কি হয়ে যাবে? সাইন 2 থিটা। তাহলে আমি পাবো হচ্ছে 2/√2
2 to the power m minus 1 2m minus 1 2 to the power 2m minus 1 integration 0 to pi by 2 integration 0 to pi by 2 এটা আমার হয়ে যাবে sin 2 to the power m minus 1 theta d theta 2 theta d theta এই অবধি হয়ে গেলে বলুন এই অবধি হয়ে গেলে বলুন হয়েছে তো হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এখান থেকে এবার আমি কি করব 2 থিটাকে আমরা এক কাজ করি 2 থিটাকে আমরা পাই ধরে নিই ফাই ধরে নিই আমরা ধরে নিচ্ছি লেট 2 থিটা ইকুয়ালস টু ফাই তাহলে আমার ডি থিটা যেটা আছে ডি থিটা হয়ে যাবে আমার ডি ফাই বাই টু ডি থিটাটা হয়ে যাবে আমার ডি ফাই বাই টু আর অ্যাট থিটা ইকুয়ালস টু 0 ফাই ইকুয়ালস টু 0 অ্যান্ড at theta equals to pi by 2 at theta equals to pi by 2 phi equals to pi তাহলে আমার ইন্টিগ্রেশন লিমিটটা হয়ে যাবে যদি আমি থিটাকে ফাই দিয়ে চেঞ্জ করি ইন্টিগ্রেশন লিমিটটা হবে 0 থেকে পাই হবে ঠিক আছে আচ্ছা খেয়াল রাখবে বিটা এম হাফ বেরিয়েছিল 0 to 2 পাই इंटीग्रेशन 0 to pi by 2 सॉरी sin to the power 2m minus 1 theta d theta এটা আমার বিটা হাফ বেরিয়েছিল বিটা m কমা হাফ তাহলে এবার এই জিনিসটা এইখানটায় বসিয়ে দিলে আমি কি পাচ্ছি বিটা m কমা m এর ভ্যালুতে আমি কি পাচ্ছি দেখো বিটা m কমা m ইকুয়ালস টু ইন্টিগ্রেশনটা হয়ে যাবে আমার 0 থেকে পাই কারণ লিমিটটা চেঞ্জ করছি এখানে আমরা সরি সামনের পার্টটা লিখতে হতো সামনের পার্টটা কি আছে 2 টু দি পাওয়ার 2 বাই 2 টু দি পাওয়ার m মাইনাস 1 2 বাই 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 সামনের এটা থাকছে ইন্টিগ্রেশন 0 টু পাই লিমিটটা বসালাম সাইন 2 থিটাকে আমি ফাই করে দিচ্ছি এখানে 2 টু দি পাওয়ার m মাইনাস 1 ফাই আর এক ডি ফাই বাই 2 আছে খেয়াল করে দেখো ডি থিটা ইকুয়ালস টু ডি ফাই বাই 2 তার মানে এখানটায় আরেকটা 2 যাবে তাহলে সামনে 2টাকে আমি কেটে দিতে পারি সামনে 2টাকে আমি 1 করে দেবো কারণ কি হলো বলো তো আমার ডি থিটার জায়গায় ডি ফাই বাই 2 মানে নিচে একটা 2 থাকছে আর এখানে একটা 2 ছিল তো এই দুটোকে আমি কেটে দিতে পারি তাহলে আমার সামনে 1 হয়ে যাবে ঠিক আছে তো তাহলে এবার দেখো এটাকে সাইনের গ্রাফ আছে কিন্তু আমার এখানে একটু প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই আছে এইখানটায় একটা কাজ আমাদের খেয়াল করতে হবে সাইনের গ্রাফ যেটা সেটা কিন্তু 0 থেকে পাই অবধি সিমেট্রিক সাইনের গ্রাফ 0 থেকে পাই অবধি এরকম হয় 0 থেকে পাই অবধি ওটা এরকম হয় তুমি যদি পাই বাই 2 তে একটা মিরর করো তাহলে তুমি দেখবে পাই বাই 2 এর রেসপেক্টে দু সাইডে কিন্তু সাইনের গ্রাফ সিমেট্রিক হয় ঠিক কি না সাইনের গ্রাফ কীরকম হয় এরকম হয় তো এটা হচ্ছে 2 পাই আর এটা হচ্ছে পাই তাহলে 0 থেকে পাই এই ইন্টারভ্যাল রেঞ্জে সাইনের গ্রাফ কিন্তু পাই বাই 2 তে সিমেট্রিক মানে এখানটায় দেখো এই সাইডটা আর এই সাইডটা সিমেট্রি রয়েছে আর সিমেট্রি হলেই তাকে ইভেন ফাংশনের মতো ধরা যেতে পারে তাকে আমি কি করতে পারবো সিমেট্রিক যদি হয় এই জায়গাটা ইম্পর্টেন্ট সিমেট্রিক যেহেতু হয়ে যাচ্ছে সাইন গ্রাফটা 0 থেকে পাই এই রেঞ্জে যদি 0 থেকে 2 পাই রেঞ্জ নিতে তাহলে কিন্তু আমার সিমেট্রিক হতো না
তাহলে কিন্তু আমার সিমেট্রিক হতো না। তুমি যদি এইখানটায় তুমি একটা আয় না বসাতে, তোমার কিন্তু দু সাইড ম্যাচ করছে না, দু সাইড সিমেট্রিক হচ্ছে না, এটা অড ফাংশনের মতো কাজ করছে। কিন্তু যদি তুমি π/2 আয় না বসাও, তাহলে দেখো তোমার কিন্তু এটা একটা ইভেন ফাংশন মনে হবে, কারণ এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে জাস্ট মিরর ইমেজ। ঠিক আছে? তো π/2 তুমি যদি আয় না বসাও, তাহলে এটা আমার 0 থেকে π এই রেঞ্জের মধ্যে সাইনটা সিমেট্রিক হচ্ছে। তার মানে সেক্ষেত্রে আমি এটাকে করতে পারি কি, 2 সামনে নিয়ে আসলাম, আবার 2 - 1, এটা হয়ে যাবে 0 to π/2 সাইন 2m - 1 phi d phi। আচ্ছা, বিটা হাফটা কত বেরিয়েছিল একটু বলো তো, বিটা m, হাফটা কত বেরিয়েছিল? So 2 into 0 to integration 0 to π/2 sin 2m - 1 theta d theta। তাহলে থিটার জায়গায় তুমি যদি ফাই ধরো, তাহলে তুমি দেখো এই অংশটা, তুমি যদি থিটার জায়গায় ফাই ধরো, তুমি দেখো তাহলে আমার এই অংশটা আমার বিটা m, হাফ হচ্ছে কিনা, এটা m, হাফ হচ্ছে কিনা এই অংশটা। থিটার জায়গায় ফাই ধরতে হবে, তাহলে আমার এটা হয়ে গেল কিনা 1/2 টু দি পাওয়ার 2m - 1 বিটা m, হাফ। তোমাকে শুধু থিটার জায়গায় ফাই ধরতে হবে, সেটা তো করতেই পারি, ফর্মটা তো সেম আছে। হলো কি না? হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে আমার এই রিলেশনটা এসে যাচ্ছে, বিটা m, হাফ ইকুয়ালস টু বিটা 2m - 1 বিটা m, m। কারণ আমার লেফট হ্যান্ড সাইডে আমি কি বার করছিলাম, বিটা m, m বার করছিলাম। তাহলে বিটা m, m দেখো উপরে রিলেশনটা পেলাম কিনা, হলো তো? এটা হয়ে গেলে বলো সবার। আচ্ছা, চলো তাহলে পরের আরেকটা প্রবলেম দেখে নেওয়া যাক। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি বিটা গামা ফাংশনের, সরি নট বিটা ফাংশন। এই প্রপার্টিটা মাথায় রাখবে। দেখে নাও কি বলছে। বলছে গামা m, গামা অফ 1 - m, এই দুটোর গুণফল আমায় দেবে π/2m পাই। ঠিক আছে? এই প্রপার্টিটা ইউজ করে আমাকে এই তিনটে জিনিস বার করতে বলেছে। একটা বার করতে বলেছে গামা -হাফ বার করতে বলেছে। তো চলো এক কাজ করা যাক, উপরের ফর্মুলাতে পুটিং m ইকুয়ালস টু হাফ -হাফ করে দেখো কি হচ্ছে। পুটিং m ইকুয়ালস টু -হাফ, আমি কি পাবো, গামা অফ -হাফ, গামা অফ 1 - হাফ ইকুয়ালস টু পাই সাইন, এমটা কত আছে মাইনাস, তো তাহলে -π/2, এম হচ্ছে -হাফ, তাহলে সাইন -π/2। একটু মনে হয় দেখো -হাফ, তো সরি এখানটা +হাফ হয়ে যাবে, -হাফ +হাফ হয়ে যাবে, সরি। তাহলে এটা আমার কি হচ্ছে, গামা অফ -হাফ 1 + হাফ কত দেবে, গামা অফ 3/2, সরি একটু ভুল করলাম, আমি সরি। আমাকে গামা অফ -হাফ বার করতে বলেছে। এখানটা আছে 1 - m, এমটাকে যদি -হাফ ধরি, তাহলে আমার এটা হয়ে যাবে 3/2 হয়ে যাবে, আমি বার করতে পারবো না। আমাকে তাহলে করতে হবে কি, আমাকে m ইকুয়ালস টু হাফ ধরতে হবে। না তাও তো হচ্ছে না, এক সেকেন্ড। হ্যাঁ হবে, সরি ভুল করছিলাম, ঠিকই আছে। m ইকুয়ালস টু -হাফ ধরতে হবে, এটা -হাফ হবে, এটা +হাফ হয়ে যাবে, আর এইখানটা এরম থাকছে। তাহলে লেফট হ্যান্ড সাইড কী হচ্ছে দেখো, গামা অফ -হাফ যেমন আছে তেমন, এটা হয়ে যাবে গামা অফ 3/2 ইকুয়ালস টু পাই মাইনাস সাইন
সাইন অফ মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, মানে মাইনাস সাইন পাই বাই টু, মাইনাস সাইন পাই বাই টু হবে। সাইন পাই বাই টু কত হয় 1, তার মানে নিচে হয়ে যাচ্ছে -1। তাহলে এখানটায় দেখো কি হচ্ছে, গামা মাইনাস হাফটাকে বার করতে হবে, তাই এটাকে যেমন আছে তেমনই রাখছি, গামা অফ মাইনাস হাফ। 3/2টাকে আমি কি লিখতে পারি, হাফ গামা হাফ লিখতে পারি, গামা ফর প্রপার্টিজ ইউজ করে 3/2টাকে লিখতে পারি হাফ গামা হাফ ইকুয়ালস টু পাই বাই নিচেরটা কী হয়ে যাবে, -1 হয়ে যাবে। সাইন পাই বাই টু হচ্ছে -1 ইকুয়ালস টু, এবার তুমি আচ্ছা এইটা কত দেবে, গামা হাফ কত হয় √পাই, গামা হাফ দেয় √পাই, তাহলে -1/2, 2টাকে উপরে নিয়ে যাও, তোমায় কী পাচ্ছ 2পাই পাচ্ছ, মাইনাসটা উপরে তুলে দাও, তাহলে -2পাই, আর গামা হাফ কী দেবে আমাকে, গামা হাফ দেবে হচ্ছে √পাই, গামা হাফ দেয় আমায় √পাই, তাহলে সেটাকে নিচে বসিয়ে দাও বাই √পাই। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, গামা হাফ, গামা -1/2 ইকুয়ালস টু, এটাই দেখো আগে একবার বার করেছিলাম একটা জিনিস, 2√পাই। এটা হচ্ছে আমার গামা -1/2 ফর্মুলা। গামা -1/2 বেরোলো আমার হচ্ছে -2√পাই। এটা হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এরকমই ধরো যদি তোমাকে এমন টার্মস দেয় যে টার্মগুলোতে তোমার একটা ধরো 1, একটা ধরো m, অন্যটা 1 - m, সেইগুলোকে তুমি এইটা দিয়ে বার করতে পারবে, এই ফর্মুলাটা দিয়ে। পরের অঙ্কটা চলো দেখা যাক, 2 মিনিট রিফ্রেশ হচ্ছে। পরের প্রবলেমটা দেখো, এই সেম টাইপের প্রবলেম আছে, পাই 1/4 আর পাই 3/4। এইটাকে যদি বার করতে হয় তাহলে অবভিয়াসলি এই ফর্মুলাতে m ইকুয়ালস টু তোমাকে 1/4 ধরতে হবে, m ইকুয়ালস টু 1/4 ধরো, তাহলে তুমি দেখো কি পাচ্ছ, m ইকুয়ালস টু 1/4 পেলে তুমি পাবে হচ্ছে পাই বলছি সরি, এটা হচ্ছে আমার গামা 1/4, গামা অফ 1 + 1/4 দ্যাট ইজ 3/4, তা 1 + 1 লিখে নিই, 1 + 1/4, ওটা 1 - তো হবে, হ্যাঁ সরি 1 - সরি 1 - হবে, সরি, ইকুয়ালস টু পাই সাইন π/4, m পাই ছিল মানে π/4 হবে, সাইন π/4 হচ্ছে সাইন 45 ডিগ্রি, দ্যাট ইজ 1/√2। তাহলে এটা আমার কত দিচ্ছে, পাই 1/4, সরি পাই বলছি, দ্যাট গামা 1/4, গামা অফ 3/4, গামা অফ 1/4, গামা অফ 3/4, এটা আমাকে দেবে হচ্ছে পাই বাই 1/√2। তাহলে এটা আমি পাচ্ছি হচ্ছে √2পাই প্লাস √2পাই, ঠিক আছে। একইভাবে তোমরা পরেরটা বার করো, পাই 1/3, সরি গামা 1/3, গামা 2/3 বার করে আমায় বলো কত হচ্ছে 2π/√3 পরেরটা। ঠিকই আছে, হ্যাঁ 2π/√3, হ্যাঁ ঠিকই আছে, এটা আমার বেরোবে 2π/√3, জাস্ট m এর জায়গায় 1/3 বসিয়ে তুমি বার করেছো। 1/3 হচ্ছে সাইন 60 ডিগ্রি, সরি সাইন π/3 হচ্ছে সাইন 60 ডিগ্রি, তার মানে √3/2, তাহলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো 1 নম্বরের প্রশ্নে যদি হয় আসতে পারে, মানে অঙ্কর ভেতরে দেওয়া থাকতে পারে যদি আসে। তো বিটা গামা ফাংশন মোটামুটি শেষ হয়ে গেল।
ঠিক আছে, এইগুলো সব থেকে সহজ পার্ট ছিল। এবার যেটা করাবো আজকে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করাবো। এই ইকুয়েশনটাতে তোমাদের বেশিরভাগই দেখো কীরকম প্রশ্ন আসে তোমাকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আগের বারের প্রশ্ন, এই যে 2019 থার্ড সেমিস্টার। দেখো রিলেশন বিটুইন বিটা গামা ফাংশন বার করতে বলেছে, তার মানে ওইটা বিটা এম এন ইকুয়ালস টু গামা এন বাই গামা অফ 2, আই থিঙ্ক 2 আছে নিশ্চয়ই, গামা অফ এম প্লাস এন, এটাই তো নাকি? এইটাকে ধরো বার করতে বলেছে, নাকি টুটা থাকে না, টুটা থাকে না, এই জিনিসটাকে বার করতে বলেছে। 2 নম্বরের এটা প্রশ্ন ছিল। দেখো এই প্রশ্নটাও দিয়েছে যে এইটা প্রমাণ করো, বিটা এল কমা এম ইকুয়ালস টু বিটা এম কমা এল। এ দেখো এভ্যালুয়েট মাইনাস গামা অফ -1, এইসব 2 নম্বরের প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, এই টাইপের দেখবে প্রশ্ন আসে। স্যার আপনি কোশ্চেনটা একটু গ্রুপে হ্যাঁ পাঠিয়ে দেবো ঠিক আছে। আচ্ছা, এই তিনটে পেপারই সেন্ড করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি হয়ে যাক, ক্লাসে হয়ে গেলে পাঠিয়ে দেবো। আচ্ছা, অর্থোগোনালিটি কন্ডিশন এগুলো তো বেসেলস ফাংশনের। আচ্ছা এই দেখো এইটার প্রুফ দিয়েছে, গামার এটাকে তোমাকে বিটা ইকুয়ালস টু 0 to π/2 সাইন পি থিটা কস পি থিটা, 5 নম্বরের এটা প্রুফটা দিয়েছে। আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এরকম প্রশ্ন এসেছিল আগের বার, 3 ডাইমেনশনাল ল্যাপ্লাসেস ইকুয়েশন বার করে ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, পুরো ডেরিভেশন ছাড়া কিছু নেই। মার্কসটা দেখো 6 নম্বর। এই একটা প্রশ্ন এসেছিল, আর একটা প্রশ্ন এসেছিল এটাও পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রশ্ন। স্ট্রেচড স্ট্রিংয়ের ক্ষেত্রে তোমরা যদি সিলেবাসে দেখো আছে, স্ট্রেচড স্ট্রিংয়ের ক্ষেত্রে তোমাকে তার ইনিশিয়াল পজিশন দেওয়া রয়েছে, এইটা তোমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে y x, t, 10 নম্বরের প্রবলেম। তার মানে তোমাদের যদি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয় বড় প্রশ্ন আসবে, এর কোনো ছোট প্রশ্ন হয় না, আর যা আছে সবই ডেরিভেশন। 6 থেকে 10 নম্বরের প্রশ্ন তোমাদের আসতে পারে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এটা তোমাদেরকে, এটা একটা থিওরিটিক্যাল বেসিস চ্যাপ্টার হয়ে গেল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে তোমরা যদি যতগুলো বইতে করা আছে করে রেখে যাও, যদি যেতে পারো, কারণ এটা তৈরি করে যাওয়াটা একটু টাফ হবে, যদি করে যেতে পারো তাহলে একটা ওই যেমন বড় বলেছিলাম একটা ফবিনিয়াসের একটা বড় প্রশ্ন আছে, যেমন এটাও দেখতে পারো, ফবিনিয়াস মেথডের একটা বড় প্রশ্ন এসেছিল 10 নম্বরে। একটা বড় 10 নম্বরের ফবিনিয়াস পেয়ে যেতে পারবে, আর একটা ধরো বড় এরকম পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বড় প্রশ্ন পেয়ে যেতে পারো। মানে যদি এই দুটো চ্যাপ্টার ভালো তৈরি থাকে তাহলে মোটামুটি তোমরা 20 মার্কস একদম চোখ বন্ধ করে, মানে 50% তো হয়েই যাচ্ছে। কিন্তু একটাই সমস্যা, ফবিনিয়াস মেথডের অঙ্ক সলভ করতে করতে মাথা খারাপ হয়ে যায়। আর এই জিনিসটা অবশ্য মুখস্থর ব্যাপার, এটা যদি মুখস্থ থাকে নামিয়ে দিতে পারবে। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। আজকে আমরা স্টার্ট করি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে পার্টটা তোমাদের ফার্স্টে আছে সেটা হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন। ল্যাপ্লাসের ইকুয়েশন তোমরা একটুখানি হয়তো আগের বার ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে পড়ে থাকতে পারো। সেটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন, এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান ফাইকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, এই জিনিসটা ইকুয়ালস টু 0 হয় ইন এ চার্জ। এই ইকুয়েশনটা কখন আমার ট্রু হয়? ফর এ চার্জ ফ্রি রিজন, আর যদি আমার চার্জ থাকে তাহলে আমার পয়জনস ইকুয়েশনটা কাজ করে। যদি চার্জ থাকে তাহলে ল্যাপ্লাসিয়ান অফ সাই ইকুয়ালস টু -ρ/ε0, এটা হচ্ছে আমার পয়জনস ইকুয়েশন।
যেখানে চার্জ ডেন্সিটি হচ্ছে রো, চার্জ ডেন্সিটি যেখানে হচ্ছে চার্জ ডেন্সিটি হচ্ছে রো, যেখানে চার্জ ডেন্সিটি হচ্ছে রো। ঠিক আছে, তো সবার আগে আমরা বলবো যে ল্যাপ্লাস ইকুয়েশন সবথেকে ভালো কাজ হয় হচ্ছে আমার ইলেকট্রোডিনামিক্সে, যেখানে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বার করি। শুধু তাই নয়, ল্যাপ্লাস ইকুয়েশন আমাদের যেহেতু একটা সেকেন্ড ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, এটা আমার ওয়েবের ক্ষেত্রে, হিট ফ্লোর ক্ষেত্রে, অনেক ফিজিক্সের অনেক ইম্পর্টেন্ট থিওরিতে আমার ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করে কাজ করতে হয়। তো আমরা এখানটায় আমরা কি দেখব, দেখো যখন তোমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের জন্য ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করেছিলে, যেটা তোমাদের আগের সেমিস্টারে ছিল, যদি এই পার্টটা করে থাকো, তখন কিন্তু আলাদা রকম কেস হচ্ছিল, তোমার কি আলাদা রকম কেস আসছিল, তোমার ইনিশিয়াল ফাইনাল এইসব পোটেনশিয়াল ডিপেন্ড করে। আমরা এখানটায় একদম জেনারেল কেসটা দেখব, যে তোমার কাছে একটা ফাংশন, সব কিছু ফাংশন ফর্মে থাকবে। যেমন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ফাইটা পোটেনশিয়াল ছিল, আমরা এখানটায় জাস্ট একটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, যেটা হচ্ছে অবভিয়াসলি কার্টিসিয়ান কোঅর্ডিনেটে বা পোলার কোঅর্ডিনেটে, ধরো আর থিটা ফাই, এইভাবে আমরা চোখ বন্ধ করে ধরে নেব, ধরে জাস্ট অ্যাজ এ ম্যাথামেটিক্যাল ফর্ম আমরা ওটাকে সলভ করব। সলভ করে আমরা দেখব, মানে যা করব সেটা ম্যাথামেটিক্যাল ফর্মে হবে এবার। আর যখন পরে এই জিনিসগুলোই আমার ফিজিক্সে চলে আসবে, তখন আমাকে সেইভাবে আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, আলাদা আলাদা কেসে আলাদা আলাদা ইকুয়েশন হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে স্টার্ট করা যাক পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের ফিজিক্সে, আর পরীক্ষার জন্য অবভিয়াসলি ইম্পর্টেন্ট এই সেন্সে যে এটা যদি তোমরা রেডি করে নিতে পারো, প্রিপেয়ার করে নিতে পারো, বড় একটা অ্যান্সার করে আসতে পারবে, বড় একটা প্রশ্নের উত্তর করে আসতে পারবে। সবার আগে ল্যাপ্লাস ইকুয়েশন তুমি যদি কার্টিসিয়ান কোঅর্ডিনেটে নাও, ল্যাপ্লাস ইকুয়েশন হচ্ছে এখানে তুমি ইউকে ফাংশন অফ এক্স ওয়াই জেড ধরেছো, ইউ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে কার্টিসিয়ান কোঅর্ডিনেটে তুমি কিভাবে লিখতে পারো, আচ্ছা এটা বলে রাখি, এই জিনিসটাকে, এই টার্মটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান। এটার ফর্মুলা হচ্ছে ডেল টু এক্স। তোমাদের মনে আছে তো ভেক্টরের ন্যাবলা ছিল, যেটাকে গ্রেডিয়েন্ট বলতাম, সেইটারই স্কোয়ার করলে তুমি ল্যাপ্লাসিয়ান পাচ্ছ, মানে ডট করলে, এটা ডট করো যদি তুমি গ্রেডিয়েন্টের সাথে, তুমি তাহলে ল্যাপ্লাসিয়ান পাচ্ছ। এটা মোস্ট প্রবাবলি ভেক্টরের সময় তোমরা করেও ছিলে, যদি মনে করে থাকো। আহা, এই জিনিসটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান। সেটা প্রুফটা কি আরেকবার করতে হবে? কোনটা কি বললে, আরেকবার বলো। এই কোঅর্ডিনেটে ল্যাপ্লাসিয়ান অপারেটরের ফর্মটা কি করতে হবে? বুঝলাম না, তুমি কিসের ক্ষেত্রে বলছো? মানে এই ল্যাপ্লাসিয়ান অপারেটরটা বিভিন্ন কোঅর্ডিনেটে যেরকম প্রুফ করেছিলাম হ্যাঁ ম্যাথমেটিক্যাল, এখানে আছে, এখানে সেই জিনিসটা মানে পার্টের মধ্যেই আছে। ল্যাপ্লাসিয়ানটা না, মানে তোমাকে অ্যাকচুয়ালি এই ল্যাপ্লাস ইকুয়েশনটাকে প্রুফ করতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 ধরে করতে হবে আর কি। তুমি আই থিঙ্ক ওই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের কথা বলছো নাকি? হ্যাঁ। না, এখানে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস তোমরা ডাইরেক্টলি ইউজ করবে না, ওটা ভেক্টরের তোমরা আলাদাভাবে করেছিলে E1 E2 ধরে। এক্ষেত্রে আমরা করবো কি, এক্ষেত্রে আমরা ল্যাপ্লাস ইকুয়েশনটাকেই আলাদা আলাদা সিস্টেমে দেখবো, মানে এই ল্যাপ্লাসিয়ান ইউ ইকুয়ালস টু 0, এইটাকেই আমরা আলাদা আলাদা সিস্টেমে আমরা দেখবো, এটার প্রুফটা দেখবো। তো একই কাজ হচ্ছে, কিন্তু প্রসেসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সবার আগে ল্যাপ্লাস ইকুয়েশন ইন কার্টিসিয়ান সিস্টেম। কার্টিসিয়ান সিস্টেমে কি হবে? কার্টিসিয়ান সিস্টেমে অবভিয়াসলি এইটা হচ্ছে আমার ল্যাপ্লাসের ইকুয়েশন, del 2u del x2 প্লাস del 2u del y2 প্লাস del 2u del z2 ইকুয়ালস টু 0। এবার আমাকে বলবে সলভ করো, সলভ ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন ইন কার্টিসিয়ান কোঅর্ডিনেটস বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস, সলভ করতে বলেছে। তো এখানটায় ইউ তিনটে জিনিসের ফাংশন, এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায় বাই মিনস অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল। সেপারেশন অফ ভ্যারিয়েবল, এটা একটা প্রসেস অফ সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেপারেশন অফ ভ্যারিয়েবলস। কি করব,
এই যে ইউ আছে মেন ফাংশন ইউটাকে আমি ধরে নেব এটা সেপারেট তিনটে ফাংশনের গুণফল ধরে নেব। ক্যাপিটাল এক্স যেটা শুধু এক্স এর ফাংশন, ক্যাপিটাল ওয়াই যেটা শুধু ওয়াই এর ফাংশন, আর ক্যাপিটাল জেড যেটা শুধু জেড এর ফাংশন। তাহলে এবার তুমি ডেল টু ইউ ডেল এক্স টু, ডেল টু ইউ ডেল ওয়াই টু, ডেল টু ইউ ডেল জেড টু বার করো। খেয়াল করে দেখো, তুমি যদি যেহেতু এটা পার্সিয়াল ডেরিভেটিভ করছো, তাহলে তোমার যখন তুমি এক্স এর রেসপেক্টে করছো তখন ওয়াই আর জেড কিন্তু কনস্ট্যান্ট ট্রিট হবে। তাই জন্য দেখো ওয়াই জেডটা বাইরে চলে এসেছে, ডেল টু ক্যাপিটাল এক্স ডেল এক্স টু হচ্ছে। সিমিলারলি তুমি যদি ডেল টু ডেল ওয়াই টু বার করো, সেক্ষেত্রে আমার এক্স আর জেড ক্যাপিটাল এক্স ক্যাপিটাল জেড কনস্ট্যান্ট ট্রিট হবে। আর দেখো ডেল টু ইউ ডেল টু ক্যাপিটাল ওয়াই ডেল ওয়াই টু আমার থাকছে। সিমিলারলি ডেল টু ইউ ডেল জেড টু কী হবে? আরে স্যার, হ্যাঁ বলো। নরমাল ডেরিভেটিভ দেওয়া তো। হ্যাঁ, এটা যেহেতু একটা এখানে যেহেতু আর আমার একটা জিনিসই এর ওপর ডেরিভেটিভ হচ্ছে, তাই ওটাকে আমি নর্মাল ডেরিভেটিভ করেই দিতে পারি। পার্সিয়াল ডেরিভেটিভ কখন ইউজ হয় দেখো, যখন ধরো তোমার দুটো ফাংশন আছে, কথার কথা বলছি, তুমি এফ অফ এক্স করছো। তোমাদের ওই মিমটার কথা মনে আছে যে একটা মিম বেরিয়েছিল যে ডেরিভেটিভ অফ ওয়াই, ডেরিভেটিভ আসছে ই টু দি পাওয়ার এক্স বললো, ই টু দি পাওয়ার এক্স বললো, ই টু দি পাওয়ার এক্স বললো যে তুমি আমার সাথে থেকে যাও, তাহলে তোমাকে আর ডেরিভেটিভ ইয়ে করতে পারবে না। তো যদি তো দেখা গেল যে ইয়ে আসছে ডিডিওয়াই আসছে, এই একটা কেস মনে আছে তো। তো কথার কথা ধরো তোমাকে যদি এখানে এক্স না থেকে ওয়াই থাকতো, যদি এক্ষেত্রে তুমি বা ধরো এরম কিছু একটা টার্ম থাকতো, কথার কথা বলছি একটু দেখে নাও, ডিডি এক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এক্ষেত্রে কী করতে হয় বলো তো, আমরা যখন এইটাকে যখন সলভ করি তখন আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স সামনে একটা মাইনাস আসবে, তার সাথে কি আমাকে কিন্তু ডিওয়াই ডিএক্সটা লিখতে হবে। খেয়াল করো, ডিওয়াই ডিএক্সটা লিখতে হবে, কারণ আমি ধরে নিচ্ছি ওয়াইটা আমার এক্সের ফাংশন, ঠিক আছে তো। কিন্তু যদি এখানে আমার পার্সিয়াল ডেরিভেটিভ থাকে তখন কি হয়, তখন ওয়াইটাকে আমায় কনস্ট্যান্ট নিয়ে নিতে হয়, তাহলে আমার জাস্ট আমার এইটা, ঠিক আছে তো। এবার ধরো তোমার ওয়াই নেই, শুধু তুমি এক্সের ওপরই তুমি পার্সিয়াল ডেরিভেটিভ করছো, যে রেজাল্টটা বেরোলো সেটা আমার ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর সমান হচ্ছে কিনা। তাহলে কি আমার লেখার দরকার, আমার কি তাহলে যখন শুধু একটা জিনিসেরই ডেরিভেটিভ আছে, কোনো ওয়াই টার্ম নেই, তখন কি আমি এই জিনিসটা লিখতে পারি? সেই জন্যই আমি এটাকে এরকম করে দিয়েছি, বুঝতে পারলে? বোঝা গেল তো এই জায়গাটা? হ্যাঁ স্যার। যেহেতু আমার একটা পার্টেরই ফাংশন হচ্ছে, বাকিগুলোকে তো বাইরে নিয়ে এসেছি। তো এই যে এলো, এবার আমি কি করব, তিনটাকে যোগ করে দেব, এইটাকে যোগ করে দেব, আর ডিভাইড করব এক্স বাই জেড দিয়ে, ডিভাইড বাই এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড। তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এইটা, 1 বাই ক্যাপিটাল এক্স ডি টু ক্যাপিটাল এক্স ডিএক্স টু প্লাস 1 বাই ক্যাপিটাল ওয়াই ডি টু ক্যাপিটাল ওয়াই ডিওয়াই টু প্লাস 1 বাই ক্যাপিটাল জেড ডি টু ক্যাপিটাল জেড ডিজেড টু। এই পুরো জিনিসটা শুধু এক্সের ফাংশন, এই পুরো জিনিসটা শুধু ওয়াই এর ফাংশন, এই পুরো জিনিসটা শুধু জেড এর ফাংশন। তিনটের যোগফল 0 হচ্ছে, তিনটের যোগফল আলাদা আলাদা জিনিসের ফাংশন, যোগফল 0 হচ্ছে। সেটা তখনই সম্ভব যদি এই তিনটে আলাদা আলাদা আমার একটা কনস্ট্যান্টের সমান হয়। তিনটে জিনিসই আলাদা আলাদা করে কনস্ট্যান্ট হয়। তিনটে যদি আমার কোনো রকমভাবে কনস্ট্যান্ট হয়, তাহলেই আমার এই জিনিসটা C1 C2 C3 কথার কথা আলাদা দিলাম, আলাদা আলাদা কনস্ট্যান্ট হয়, তাহলেই আমার এই রাইট হ্যান্ড সাইডটা 0 হবে। তিনটে, এটা হচ্ছে একটা ফাংশনের রুল, যে তিনটে এরকম আলাদা আলাদা ফাংশন আলাদা আলাদা জিনিসের তাদের যোগফল 0 হবে যদি তারা কনস্ট্যান্ট হয়। তো এখানটায় আমি সুবিধার মতো করে ধরছি যাতে আমার ইকুয়েশনটা আনতে সুবিধা হয়। এই জিনিসটা যেটা আছে এটা ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার। এটা কেন মাইনাস এন স্কোয়ার ধরেছি, কেন শুধু এ ধরিনি বা বি ধরিনি বা সি ধরিনি, কারণ এইভাবে করলে আমার এটার একটা ভালো রকম ইকুয়েশন ফর্মে চলে আসবে। এটা পরে করে এটাকে দেখা গেছে যে এইটা ধরা আমার ক্ষেত্রে সুবিধা, তাই জন্যই আমরা এইটা ধরব। সিমিলারলি এইটাকে আমি ধরছি মাইনাস এম স্কোয়ার, আর এইটাকে আমি ধরছি প্লাস পি স্কোয়ার। তাহলে অবভিয়াসলি যেহেতু আমার
তাহলে আমি এখানে লিখতে পারি কি দেখো, এর জায়গায় আমি মাইনাস এন স্কোয়ার, সরি এটা এন ছিল, উল্টে গেছে, এটা এন স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা আমার দেবে হচ্ছে পি স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এরকমভাবে কনস্ট্যান্টগুলো ধরবো। ধরার পর এবার আমি আলাদা করে ইকুয়েশানগুলোকে সলভ করব। যেহেতু আমি কনস্ট্যান্ট টার্ম ধরেছি, সেইভাবে আমি আলাদা করে ইকুয়েশানগুলো সলভ করব। সবার আগে এই ইকুয়েশানটা সলভ করব। 1/x d2 ক্যাপিটাল X dx2 ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার, দিস গিভস মি দিস ওয়ান d2x dx2 প্লাস এন স্কোয়ার এক্স। এইটা আমার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশান। যদি তোমরা মনে করে দেখো, এইটা যদি তোমরা সলভ করো, তুমি n ইকুয়ালস টু প্লাস মাইনাস আই পাবে। সরি, এটা ওই এইটাকে তোমরা যদি ওই ই টু দি পাওয়ার ট্রায়াল সলিউশন লেট ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স ধরে তোমরা যদি বসাও, তোমরা এম পাবে প্লাস মাইনাস আই এন পাবে। এমটা যেটা আছে সেটা পাবে প্লাস মাইনাস আই এন, যেটা হচ্ছে আমার রুটস। মনে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট ইয়ারে ছিল, ফার্স্ট সেমিস্টারে? হ্যাঁ, কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এটা হচ্ছে অবভিয়াসলি কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করছো। সেইভাবে বা তুমি মুখস্থ রাখতে পারো যে ডিফারেন্সিয়াল যখনই তোমার এসএইচএম হবে, তখন তোমার এরকম একটা কী বলে সলিউশন বেরোবে, এক্স ইকুয়ালস টু a1 cos nx প্লাস a2 sin mx। এটার সলিউশন হয় অ্যাকচুয়ালি, এইটাকে তোমাকে ধরতে হয়, একটু মনে করিয়ে দিই, আলফা প্লাস মাইনাস আই বিটা, এইভাবে ধরতে হয় এমটাকে, আলফা প্লাস মাইনাস আই বিটা। তুমি দেখো আলফা 0 আর বিটা হচ্ছে এম। আর এটার যে সলিউশনটা হয় সেটা হয় এরকম, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স a1 cos বিটা এক্স প্লাস a2 sin বিটা এক্স। এটা হচ্ছে ফর্মুলা। তুমি বিটার জায়গায় এন বসিয়ে দিচ্ছ, কারণ এখানটায় বিটা এম আমার এন সমান বেরোচ্ছে, আর সামনে ধরে নাও 0 আছে, তাহলে আলফাটা আমার 0 সমান বেরোচ্ছে। তাহলে আলফা 0 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0x দ্যাট ইজ 1। তাহলে তুমি দেখো a1 cos nx প্লাস a2 sin nx, এটাই তোমার বেরোচ্ছে। ঠিক আছে, এইভাবে তুমি একটা সলভ করলে। এইটাকে যদি সলভ করো তুমি সিমিলার রেজাল্ট পাবে, শুধু y হয়ে যাবে। দেখো a3 cos my a4 sin my, তুমি কনস্ট্যান্টগুলোকে চেঞ্জ করে দিয়েছো আর x এর জায়গায় y, কারণ সিমিলার ইকুয়েশন। ঠিক আছে, ওয়াইটাকে সলভ করলেও সিমিলার ইকুয়েশন পাচ্ছ। জেডটাকে যখন সলভ করবে, জেডের ক্ষেত্রে দেখো 1/z d2 ক্যাপিটাল জেড dz2, এটা তোমার পি স্কোয়ার ধরেছো, মাইনাস ধরোনি, তাহলে এটা এই ফর্মে চলে আসছে। এইটাকে তুমি যদি সেম ফর্মে সলভ করো, তোমার তাহলে কিন্তু এম ইকুয়ালস টু আই থিঙ্ক প্লাস মাইনাস পি বেরোবে, এম ইকুয়ালস টু প্লাস মাইনাস পি বেরোবে এক্ষেত্রে। মানে একটা রুট হচ্ছে প্লাস পি, অন্য রুটটা হচ্ছে মাইনাস পি। যদি তুমি এটাকে ওই জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম স্মল জেড ধরে ট্রায়াল সলিউশন ধরে এটাকে ইউজ করো, এটাকে যদি ক্যালকুলেট করো, তোমার এম যেটা আছে সেটা প্লাস মাইনাস পি বেরোবে। তাহলে এইটা জেডের যে সলিউশন বেরোবে সেটা হচ্ছে এইটা, ই একটা কনস্ট্যান্ট ক্যাপিটাল ই টু দি পাওয়ার পি জেড প্লাস ক্যাপিটাল এফ ই টু দি পাওয়ার মাইনাস এন জেড। তাহলে জেনারেল সলিউশন আমার কী হয়ে গেল, ইউ ইকুয়ালস টু a1, তোমার দেখো এটা আমার হচ্ছে ক্যাপিটাল এক্স এর সলিউশনটা, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর সলিউশনটা, এটা হচ্ছে ক্যাপিটাল জেড এর সলিউশনটা, জাস্ট বসিয়ে দাও। তো এটা হচ্ছে আমার কার্টিসিয়ান কোঅর্ডিনেটে আমার ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন কী বেরোবে, জাস্ট ডেরিভেশন। কিন্তু ইউ ইকুয়ালস টু a1 cos nx প্লাস a2 sin nx, a3 ইন্টু a3 cos my প্লাস a4 sin my, আর পরেরটা কী বেরোচ্ছে ই ইন্টু ই টু দি পাওয়ার পি জেড প্লাস এফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পি জেড। এইটা হচ্ছে সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন। সলিউশন এটা 3 নম্বরের প্রশ্নে আসতে পারে, 3 বা 5 নম্বরের প্রশ্নে এটা আসতে পারে। সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন in Cartesian coordinate.
আচ্ছা একবার তোমাদের একটি কোশ্চেনটা দেখাই, কারণ আগের বারের এই কোশ্চেনে এই জিনিসটাই ছিল। আরেকবার একটু কোশ্চেনটা দেখাচ্ছি। আগের বারে এখানেই 6 নম্বরের একটা কোশ্চেন এসেছিল। আহা আবার হ্যাং করছে। এই যে এইটা দেখো কি বলছে, ফাইন্ড 3 ডাইমেনশন ল্যাপলাস ইকুয়েশন ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, 6 মার্কসের। তোমাকে ল্যাপলাস ইকুয়েশনটা বার করতে বলেছে, মানে ডেল টু ল্যাপলাসিয়ান ইউটা ইকুয়ালস টু 0 এইটা বার করতে বলেছে। সলিউশন বার করতে বলেনি কিন্তু, 3 ডাইমেনশন ল্যাপলাস ইকুয়েশন মানে এই জিনিসটা বার করতে বলেছে, যেখানে ইউটা হচ্ছে আমার স্ফেরিক্যাল পোলার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে আছে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে এটা আমার হয়ে যায় আর থিটা জেড, আর থিটা জেড। হ্যাঁ ওই তো একই ব্যাপার, অনেক সময় অনেকে রো ফাই জেড ধরে, অনেকে অনেক সময় আর থিটা জেড ধরে, ডিপেন্ড করছে। যা হোক একটা ধরতে পারো, মানে তোমার থার্ড টার্মটা জেড থাকবে। আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা যেভাবে তুমি ইচ্ছে ধরতে পারো। কিছু বইতে তুমি দেখবে রো ফাই জেড আছে, কিছু বইতে ওর জায়গায় আর থিটা জেড ধরেছে, ঠিক আছে? তো এইটাকে তোমাকে সলভ করে এই ইকুয়েশনটা আনতে হবে। এই ইকুয়েশনটা খেয়াল রাখবে, সলিউশন চাইনি, চেয়েছে হচ্ছে ইকুয়েশনটা চেয়েছে। এটা 6 মার্কসের, মানে টোটাল ডেরিভেশন। দেখো এখানে আমি স্টার্টিংটা সলিউশন লিখেছি, কিন্তু প্রথমে আমি কিন্তু ল্যাপলাস ইকুয়েশনটাকেই বার করব। প্রথম পার্টে আমি কিন্তু ল্যাপলাস ইকুয়েশনটাই বার করব। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা তার আগে একবার দেখে নাও। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আমি এখানটায় এক্সের সাথে যে আর যেটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল আর, যেটা আমার জেড অ্যাক্সিসে অরিজিন থেকে জেড হাইটে আছে। এইটার যে তুমি প্রজেকশান ফেলছো এক্স ওয়াই প্লেনে, সেই প্রজেকশানটা আমার এক্সের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকেই অনেক সময় ফাই ধরা হয়, আমি এখানে সেটাকেই থিটা ধরেছি, ঠিক আছে? ওটা ডিপেন্ড করছে, তুমি যা হোক একটা ধরতে পারো। সেই অবস্থায় দেখো এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এইখানে এইটা ধরার কারণ হচ্ছে তোমার দেখো এই পার্টটা অনেকটা পোলার কোঅর্ডিনেটস, 2 ডাইমেনশনাল পোলার কোঅর্ডিনেটসের সাথে মানে মিল পাচ্ছ। তার ফলে হবে কি, তোমার অনেকটা সুবিধা হবে ক্যালকুলেশন করতে বা মনে রাখতে। পোলার কোঅর্ডিনেটসের সাথে ওটা অনেকটা মিল যাচ্ছে আর থিটা। আর শুধু তোমার এখানে একটা এক্সট্রা জেড টার্ম থাকছে। দেখো পোলার কোঅর্ডিনেটসে এই ফর্মুলাগুলো হয়, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, জেড ইকুয়ালস টু জেড, ঠিক আছে? তো এই কারণেই আমি এখানে আর থিটা নিয়েছি, যাতে তোমার একটুখানি মনে রাখতে সুবিধা হয়। চলো থিটা তাহলে কী হবে? থিটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই জেড। আচ্ছা ডেল আর ডেল এক্স কী হবে? ডেল আর ডেল এক্স তুমি আর এর জায়গায় এটা বসাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এটা যেহেতু তুমি এক্স দিয়ে তুমি ইয়ে করছো, এক্স দিয়ে তুমি পার্সিয়াল ডেরিভেটিভ করছো, তাহলে হাফ বেরোবে 2x, নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বেস্ট হচ্ছে তোমরা এটা ভেক্টর করার সময় করেছিলে, এই জিনিসটা ইকুয়ালস টু এই জিনিসটা, এটা মাথায় রাখা খুব ভালো জিনিস। ডেল আর ডেল এক্স পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে এটা হয় আমার এক্স বাই আর। সিমিলারলি ডেল আর ডেল ওয়াই আমাকে কী দেবে? ওয়াই বাই আর। এইটা যদি মনে রাখতে পারো আরও ভালো, হ্যাঁ পরীক্ষার সময় একটু করে দেখিয়ে দিবে, তাহলে এক্সট্রা নাম্বার আছে। এক্সট্রা কি? এক্সট্রা হচ্ছে আমার আর কস থিটা, বসিয়ে দাও তুমি। তাহলে শুধু ডেল আর ডেল এক্সটা কী পাচ্ছ? কস থিটা। ডেল আর ডেল এক্সটা পাচ্ছ কস থিটা। একইভাবে ডেল আর ডেল ওয়াই, সেটা আমার বেরোবে ওয়াই বাই আর, দ্যাট ইজ আর সাইন থিটা বাই আর, দ্যাট ইজ সাইন থিটা। ডেল আর ডেল এক্স, ডেল আর ডেল ওয়াই বার করলে এবার তুমি কি করবে? ডেল থিটা ডেল এক্স আর ডেল থিটা ডেল ওয়াই বার করবে। থিটা কি? থিটা হচ্ছে ট্যান ইনভার্স 1 বাই এক্স, সরি ওয়াই বাই এক্স। থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা ট্যান ইনভার্স এক্সের ডেরিভেশনের ফর্মুলা কি? ট্যান ইনভার্স এক্সকে তুমি যদি ডেরিভেটিভ করো, ট্যান ইনভার্স
ডেরিভেটিভ অফ ট্যান ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, সেটা আমায় দেবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো 1/1 প্লাস এক্স স্কোয়ার। সেটা ইউজ করো এখানে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আছে, তাহলে ডি থিটা ডিএক্স আমায় কী দেবে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার এইটাকে তুমি এবার এইটা শুধু এইটার ডেরিভেটিভ হবে, কারণ তোমার এইখানে একটা এক্স টার্ম রয়েছে, তাহলে আর পার্সিয়াল ডেরিভেটিভ বলে ওয়াইটা কনস্ট্যান্ট। কী হলো কেসটা, এটা মনে হচ্ছে ভুল করলাম কিছু। ও হ্যাঁ ঠিকই তো আছে, ওয়াই বাই এক্সের তুমি ডেরিভেটিভ করছো, ওয়াই বাই এক্সের ডেরিভেটিভ করছো, ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ওয়াই এক্সের 1/x-এর ডেরিভেটিভ তোমায় দেবে মাইনাস এক্স 1/x স্কোয়ার, তাহলে ওয়াইটা থাকছে -1/x স্কোয়ার আসছে। এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে দাও, তোমার দেখো ইকুয়েশন, বা আরেকটু ভালো করে সিম্পলিফাই করে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওপরে এক্স স্কোয়ার নিয়ে গেলে এবার এটাকে কেটে দাও, তোমার পড়ে থাকছে -y/r স্কোয়ার, -y/r স্কোয়ার, দ্যাট ইজ -r sin থিটা বাই r স্কোয়ার, দ্যাট ইজ -r sin থিটা। তোমার এটা আমার কী বেরোলো, আমার ডেল থিটা ডেল এক্স। তাহলে এইটা দেখে কি কোনো রকমভাবে একটু আন্দাজ করতে পারো ডেল থিটা ডেল ওয়াই কী হতে পারে? এইটা দেখে একটু আন্দাজ করতে পারো? cos থিটা বাই r। একদম cos থিটা বাই আর, এটা আন্দাজেই হয়ে গেল। দেখে নাও, ডেল থিটা ডেল ওয়াই 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানটায় তোমার ওয়াইটা তোমার ডেরিভেটিভ হবে, তাই 1/x বেরোচ্ছে, ওপরে এক্স স্কোয়ার নিয়ে যাও, এইটা একটা এক্স কেটে যাবে, তোমার পড়ে থাকবে x/r স্কোয়ার, এক্সের জায়গায় আর cos থিটা বসাও, একটা আর কেটে যাবে cos থিটা বাই আর। ঠিক আছে, দেখো এটাই। এবার আমি কি করব, আর আরেকটা জিনিস তুমি খেয়াল রাখো, জেড যেটা আছে সেটা কিন্তু জেডটা এটা কিন্তু আমার আর থিটার ওপর ইন্ডিপেন্ডেন্ট, আর থিটার ওপর কিন্তু এটা ডিপেন্ড করে না জেডটা, তাই জন্য বা সরি আর থিটা বলবো না, এক্স আর ওয়াইয়ের ওপর ইন্ডিপেন্ডেন্ট। তিনটে যে কোয়ার্ডিনেট হয় এক্স ওয়াই জেড, এরা একে অপরের ওপর ইন্ডিপেন্ডেন্ট কোয়ার্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে। তাহলে ডেল জেড ডেল এক্স যেটা আছে সেটা আমার 0 হবে, ডেল জেড ডেল ওয়াইও আমার 0 হবে, কারণ তিনটে অর্থোগোনাল কোয়ার্ডিনেটস, তো এগুলো একে অপরের ওপর নির্ভর করে না। তুমি যখন কোয়ার্ডিনেটে দেখছো, যদি কোনো সারফেস অফ স্পিয়ার বা কিছু হয়, অন্য কিছু হয়, তখন ডিপেন্ড করে যায়। নর্মাল কোয়ার্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড ইন্ডিপেন্ডেন্ট, তাই এই পার্টটা 0, আর যেটা আছে ওয়াই দিয়ে যখন করবে ডেল জেড ডেল ওয়াই সেটাও 0 হবে। তো দেখো তুমি কি করেছো, ইউটাকে তুমি ধরে নিয়েছো ইউ ইকুয়ালস টু ইউ ফাংশন অফ, তুমি এটাকে পোলার সিলিন্ড্রিক্যাল কোয়ার্ডিনেটসে নিয়ে যাচ্ছ, মানে আর থিটা জেড এ নিয়ে যাচ্ছ। এবার তুমি এটাকে যদি এক্স দিয়ে তুমি ডেরিভেটিভ করো, তুমি তাহলে এটাকে এইভাবে অয়লার ইকুয়েশন বলে, এটাকে অয়লার ইকুয়েশনে লিখতে পারো ডেল ইউ ডেল আর ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল থিটা ডেল এক্স, ডেল ইউ ডেল জেড ডেল এক্স, এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে এই দুটো আছে, এর মধ্যে থেকে দেখো আর টার্মটা থাকবে, আর এক্সের জায়গায় তুমি পেয়েছো হচ্ছে কস থিটা, বসিয়ে দাও, থিটা বাই ডেল থিটা ডেল এক্সের জায়গায় তুমি পেয়েছো -r sin থিটা, বসিয়ে দাও। আর একইভাবে যখন তুমি ডেল ইউ ডেল ওয়াই করবে, সেটাকে তুমি এইভাবে লিখতে পারো ডেল ইউ ডেল আর ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল থিটা ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ডেল ওয়াই, এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে তোমার পড়ে থাকলো হচ্ছে এটার জায়গায় ডেল আর ডেল ওয়াইয়ের জায়গায় তোমরা সাইন থিটা পেয়েছিলে, বসিয়ে দাও, আর ডেল ইউ ডেল থিটা জায়গায় সরি ডেল থিটা ডেল ওয়াইয়ের জায়গায় আর কস থিটা পেয়েছিলে, বসিয়ে দাও। তাহলে এই ইকুয়েশনটা আমি পেলাম, ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু কস থিটা ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা। তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে নিলে খুব ভালো হয়। ডেল এক্স এটা একটা অপারেটর, এই অপারেটরটাকে যদি তুমি সিলিন্ড্রিক্যাল পোলার কোয়ার্ডিনেটসে অর এলস নর্মাল পোলার কোয়ার্ডিনেটস 2D পোলার কোয়ার্ডিনেটসেও যদি নিয়ে যাও, 2D পোলার কোয়ার্ডিনেটসেও, আইদার 2D পোলার কোয়ার্ডিনেটসে নিয়ে যাচ্ছ বা 3D সিলিন্ড্রিক্যালে নিয়ে যাচ্ছ, এই দুটোর ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য। এই দুটোর ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য। ডেল এক্স তোমার কি হয়ে যাবে, কস থিটা ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল থিটা, আর যখন তুমি এটাকে ওয়াই করছো, কসকে সাইন করবে, প্লাসকে মাইনাস করবে। দেখো
সাইন থিটা ডেল ডেল আর প্লাস কস থিটা বাই আর ডেল ডেল থিটা। কসকে সাইন করেছো, মাইনাসটাকে প্লাস করে দিয়েছো, একটাই আছে, এর মাঝখানটাকে প্লাস করে দাও। এই দুটো ফর্মুলাকে তোমরা মুখস্থ করে নেবে। যদি এই দুটো ফর্মুলা মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাকে উপরে অত ভাবতে হবে না, তুমি কোথাও একটা স্টেপ জাম্প করেও এই জায়গাটায় নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এই দুটো ফর্মুলাকে মুখস্থ করে নিতে হবে। এবার অঙ্কও দিতে পারে, তোমাকে হয়তো কোনো একটা ফাংশন দিয়ে দিল যে ইউ যেটা আছে সেটা আমার আর থিটার ফাংশন, কোনো একটা ফাংশন দিয়ে দিল, ধরো ইউ ইকুয়ালস টু আর স্কোয়ার সাইন থিটা দিয়ে দিল, ধরো কথা বললো যে তুমি ফাইন্ড ডেল ইউ ডেল এক্স, ফাইন্ড ডেল ইউ ডেল এক্স, তখন তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্নে আসতে পারে এটা, তো এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। খেয়াল রাখবে এটা পোলার কোঅর্ডিনেট, 2D পোলার কোঅর্ডিনেটেও এটা প্রযোজ্য, আবার 3D সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটসে এটা প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমি ডেল ডেল এক্স আর ডেল ডেল ওয়াই পেয়ে গেছি। তাহলে এবার আমাকে বার করতে হবে ডেল টু ইউ ডেল এক্স টু বার করতে হবে। ডেল টু ইউ ডেল এক্স টু কী হচ্ছে তুমি দেখো, ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স। তার মানে এবার দেখো তুমি ডেল ডেল এক্সের জায়গায় এই ফর্মুলাটা বসিয়েছো আর ডেল ইউ ডেল এক্সের জায়গায় এই ফর্মুলাটা বসিয়েছো। এবার তোমাকে একটু কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে, কষ্ট করে ক্যালকুলেশন করতে হবে। এইটার সাথে আগে এইটাকে করো, কস থিটাটাকে বাইরে নিয়ে গেছি, দেখে নাও কস থিটা বাইরে নিয়ে গেছি, ডেল ডেল আর কস থিটা বাইরে আছে, ডেল টু ডেল আর টু। তারপর এটার সাথে এটা ক্যালকুলেট করলে দেখো দুটো পার্ট আসবে, আগে তুমি সাইন থিটা বাই আর বাইরে নিয়ে আসো, ডেল টু ডেল আর টু ডেল টু ডেল আর ডেল থিটা, ডেল টু ইউ ডেল আর ডেল থিটা। তারপর তুমি কী করছো, এইটাকে বাইরে নিয়ে আসো আর সাইন থিটা বাই আর এর ওপর তুমি ডেরিভেটিভ করো, তাহলে ডেল ইউ ডেল থিটা সাইন থিটা বাই আর স্কোয়ার, মাইনাস 1/r² বেরোতো, মাইনাসটা তাই প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এইটা তুমি শুধু এই পার্টটার জন্য পেলে। সিমিলারলি এবার এই পার্টটা দিয়ে দুটোকে করো, মাইনাস আর সাইন থিটাটাকে তুমি কমন নিয়েছো, তারপর যখন বসাচ্ছ এই টার্মটা পেলে, কস থিটা ডেল টু ইউ ডেল আর টু, সরি ডেল টু ইউ ডেল থিটা ডেল আর মাইনাস সাইন থিটা ডেল ইউ ডেল আর মাইনাস 1/r ডেল ইউ ডেল থিটা কস থিটা মাইনাস 1/r সাইন থিটা ডেল টু ইউ ডেল থিটা টু। খেয়াল করে দেখো এই যে ইকুয়েশনটা আছে, তুমি যদি এবার এই কস থিটাটাকে পুরোটার সাথে গুণ করে দাও উপরে, আর এই মাইনাস আর সাইন থিটাটাকেও যদি এই পুরোটার সাথে গুণ করে দাও, তারপর দুটোকে যদি যোগ করো, যোগ করলে তুমি এরকম একটা টার্ম পাবে। এটাকে এইটুকুনি যদি তোমাকে আসে পরীক্ষায় করতে হতে পারে, কস স্কোয়ার থিটা ডেল টু ইউ, কারণ এটা মনে রাখা খুব সমস্যার ব্যাপার, তো এইটুকুনি তোমায় করতে হবে। তুমি যদি এইটা মনে রাখতে পারো, এই ফর্মুলাটা যেটা তোমাদের মুখস্থ করতে বললাম, তাহলে কিন্তু তুমি ডেল টু ইউ ডেল এক্স টু তোমাকে একটুখানি ঠান্ডা মাথায় বসে ক্যালকুলেশন করলে বেরোতে পারে। ডেল টু কস টু থিটা ডেল টু ইউ ডেল আর টু মাইনাস 2 সাইন থিটা কস থিটা বাই আর, এখানে দেখো দুটো সাইন থিটা কস থিটা বাই আর বেরোবে, সাইন সেটাকে যোগ করে এই পার্টটা আসছে, মাইনাস 2 সাইন থিটা কস থিটা বাই আর ডেল টু ইউ ডেল আর ডেল থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কস আর স্কোয়ার বাই আর স্কোয়ার ডেল টু ইউ ডেল থিটা টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল আর প্লাস 2 সাইন থিটা কস থিটা বাই আর স্কোয়ার ডেল ইউ ডেল থিটা। ঠিক আছে, তো এইটা যদি তুমি পেয়ে যাও, উপরের এই এতটা ক্যালকুলেশন করে যদি পেয়ে যাও, এরপর তোমাকে যদি ডেল টু ইউ ডেল ওয়াই টু বার করতে হয়, তুমি শুধু থিটার জায়গায় থিটা প্লাস π/2 বসালে যা হবে সেটা এখানে বসালেই তুমি ডেল টু ইউ ডেল ওয়াই টু পেয়ে যাবে, মানে তোমাকে আবার বড় করে ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে শুধু এইটুকুনি ক্যালকুলেশন কষ্ট করে তোমাকে করতে হচ্ছে, কারণ যদি এইটা মুখস্থ করতে পারো তাহলে তো কোনো ব্যাপারই না, কিন্তু নর্মালি এত বড় জিনিস মুখস্থ করা যায় না, তো এটাকে করতে হবে না, এইটাকে নিয়ে আসবে। তারপর যেটা করতে হবে, সাইন থিটাকে কস থিটা বানাবে, কস থিটাকে মাইনাস সাইন থিটা বানাবে, ধরো ডেরিভেটিভও করছো, সাইন থিটাকে কস থিটা করবে আর কস থিটাকে মাইনাস সাইন থিটা করবে, করলে তুমি তারপর এইখানটায় যেখানে যেখানে কস থিটা আছে সেখানে সাইন থিটা বসাও মাইনাস সাইন থিটা, আর যেখানে যেখানে সাইন থিটা আছে সেখানে সেখানে মাইনাস কস থিটা বসাও, বসালে তুমি এইটা পেয়ে যাচ্ছ ডি টু ইউ ডিওয়াই টু। এইটা হচ্ছে আমার ডি টু ইউ ডিওয়াই টু এর ইকুয়েশান। এবার এই দুটোকে তুমি যদি যোগ করো, আর ডি টু ইউ ডিওয়াই, আমার কাজ কি, আমাকে ল্যাপ্লাসিয়ান বার করতে হবে, ডেল টু ইউ ডেল ল্যাপ্লাসিয়ান অফ ইউ, সেটা আমার কি ছিল, ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু প্লাস ডেল টু ইউ ডেল জেড টু। ডেল টু ইউ ডেল জেড টু, যেহেতু জেডটা আমার থাকছে আমার কি বলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে, তাই এটা থেকে যাবে,
এই দুটোর যে তুমি পোলার ফর্মসগুলো পেলে, মানে এইটা আর তার উপরের সংখ্যা এইটা, এই দুটোকে তুমি যোগ করে দিতে হবে। যোগ করে দিলে তুমি এই টার্মটা পাবে। এইটাই তোমাকে আনতে বলেছিল, এই অবধি আনতে পারলে 6 মার্কস। এটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ল্যাপ্লাসের ইকুয়েশন। আর এইটাকে তোমাদেরকে মুখস্থ করে নিতে পারলে ভালো, এই পার্টটাকে তোমার মুখস্থ করে নিতে হবে। Laplacian u equals to del 2u del r2 plus 1 by r del 2u del r plus 1 by r square del 2u del theta 2 plus del 2u del z2। এবার তোমার সেকেন্ড প্রশ্ন আসতে পারে, obtain the solution of Laplace equation in cylindrical coordinates। যদি সলিউশন বলে, দেখো আগের দিনের কোশ্চেনটা তোমাদের দেখালাম, আগের বারের কোশ্চেনে কিন্তু তোমাকে ল্যাপ্লাস ইকুয়েশনটাই বার করতে বলেছে, তার মানে এই অবধি করলে আমার হয়ে যেত, ঠিক আছে। কিন্তু যদি সলিউশন বার করতে বলে, কারণ আগের বার তো ল্যাপ্লাস ইকুয়েশনটা আনতে বলেছে, এবার তোমাকে সলিউশন বার করতে বলতে পারে, তো হতে পারে তোমাকে এই ফর্মুলাটা দিয়ে দিল, বা যদি সলিউশন বার করতে বলে তোমাকে এই ফর্মুলা দিয়ে স্টার্ট করতে হবে। সেই জন্য এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ল্যাপ্লাসের ইকুয়েশন কী হচ্ছে সেটার এই ফর্মুলাটা তোমায় মুখস্থ রাখতে হবে। তারপর তোমাদেরকে করতে হবে কি, ঠিক আগে যেমন দেখালাম, এক্ষেত্রে ইউটাকে আর, থিটা আর জেড এদের জেনারেল সলিউশন, সেপারেশন অফ ভ্যারিয়েবল, ঠিক যেভাবে প্রথমে করলাম সেইভাবে করে তোমাকে আনতে হবে, সলিউশনটা আনতে হবে, ঠিক আছে। সলিউশনটা নেক্সট দিন করাবো, ঠিক আছে। তো এটা নেক্সট দিন করাবো তোমাদের। তো এইভাবে এরকম বড় প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে। আজকে এই অবধি থাকুক তাহলে, কারোর কোনো অসুবিধা হলে বলো।